আগে আমি আমার ব্যক্তিগত কিছু কাজ এবং আমার রিলেটিভ নিয়ে আসি আমি ম্যাক্সিমাম টাকা ছাড়া আমার কোনোভাবেই কাজ করতে পারিনি এবং প্রচুরভাবে হয়রানি শিখে গেছে। তখন আপনারা কোনোভাবে অবগত যেটা কে করে এটা আপনারা অবশ্যই ভালো করে জানেন। আপনি যদি মেন দায়িত্বে আছেন বা তারা এদের মানে নিউজ থাকারই কথা, তো এটা তার কোনোভাবে না গেছে। আপনাদের কাছে পুরোপুরি অনুরোধ যে দূর আপনি যেরকম বললেন যে শিক্ষাকে নষ্ট করলে একটা জাতি ধ্বংস কত হয়ে যায়, একটা জাতি বা একটা রাষ্ট্রযন্ত্রের মধ্যে স্যার যদি গিয়ে দুর্নীতি ব্যবস্থা না করে ধ্বংস হতে সময় লাগে না স্যার। তো আপনাদের মানে আমরা আপনাদের অর্ডার করতে আসি, আমরা আপনাদের ছোট ভাই সন্তান বা ছাত্র যেটাই মনে করতে পারেন আমরা আপনাদের কাছে পুরোপুরি অনুরোধ করতেছি স্যার কোনোভাবেই যেন স্যার দুর্নীতি যেন হয় স্যার আমার একটা মেয়ে স্যার। আমরা ছাত্র হিসাবে না, আমরা দেশের জনগণের এইটুকু তো আমাদের বলার অধিকার আছে, আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং এটা আরও নিশ্চিত হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। তো যাই হোক এটা আপনাদের কাছে আপনি বড় ভাই মনে করেন বা আপনি স্যার সম্বোধন করে যেটা করে বললেন মানে বিনোদ অনুরোধ এই জিনিসটা আপনাকে স্যার একদম সমূলে একদম মানে স্যার বিনাশ কথা শেষ হলো আর কিছু আছে কিনা যদি থাকে আপনাদের সব কথা আমাদের আরও কিছু আগে বলবেন। হ্যাঁ বলে দিচ্ছি আমার পরে আমি সব দুর্নীতি বা জনসাধারণ যেন স্যার স্বতঃস্ফূর্তভাবে এসে যেন তাদের সকল কার্যক্রম খুবই দ্রুত অফিসিয়াল যেটুকু টাইম লাগে এইটুকুর মধ্যে যেন শেষ করতে পারে স্যার এইটুকু আপনাকে বিষয় আমাদের আর কোনো চাওয়া পাবো না। এখন আমাদের কিছু থাকতে পারে না তারপরে আমি আচ্ছা তাহলে আমি বলি নাকি ওর কথা হচ্ছে আমি এখানে 13 তারিখে জয়েন করছি জুন মাসে। এরপরে আজকে যে 13 দিন অফিস করছি আমার মূল অফিস হচ্ছে কুড়িগ্রামে দিনাজপুরে। আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি। আপনারা একটু দিনাজপুরে খুব মেয়ে দেখবেন আমি 5 বছর থেকে কথাতে বলি আগে বুঝে কথা শুনে তারপরে দিনাজপুরে খুব মেয়ে দেখেন। দিনাজপুরে তো অনেক বড় ডিস্ট্রিক্ট যেহেতু খেলা সব বলে না আমি চেষ্টা করবো দিনাজপুরে যেভাবে তৈরি করে দিয়ে আসছি জয়পুরহাট আরেকটা জিনিস আমি 13 দিনের মধ্যে যে কয়দিন অফিস করছি আপনি খুব মেয়ে দেখে এই 13 দিনে আলহামদুলিল্লাহ এখন একটা জিনিস আছে কি মানে আমাদের একটা দুর্বলতা আছে, দুর্বলতা অফিসিয়াল দুর্বলতা জনগণের দুর্বলতা জানি না ওরা না আমরা জানি না বিআরটি কাজ করে। আমরা জানি যে বিআরটি হয়তো লাইসেন্স দেয় করে না বা ফাইল জমা নেয় না এটা তো নিব না, এটাকে আপনার শোরুম ডাটাকেও ধরতে হবে। অনলাইন ডাটা হ্যাঁ অনলাইন ডাটা অনলাইন ডাটা হচ্ছে ফুল রেজিস্ট্রেশন করা অনলাইন ডাটা নিয়ে আসে আমাদের হ্যাঁ সেটা তো আমাকে সমস্যা নাই ওটা তো আমি বলে দিছি যে আমি মানে আমার বাস্তব আমি এর আগে আসছি আমি নিজে ড্রাইভিং পরীক্ষা নিজে পাস করছি হচ্ছে কার জমা অ্যাড করছি নিজে পরীক্ষা দিয়ে পাস করছি আসলে কারো ইয়ে নেই এই ক্ষেত্রে যাওয়া আসার ক্ষেত্রে একটু পরিস্থিতি আছে। আমি আমার গাড়ি আমার জমা দিতে আসছি আমার এখান থেকে গাড়ি জমা দিই আমি সেই নাসির স্যার একান্ত ভদ্র মানুষ আমি প্রাইমারি আসলে আপনি যে পাশে গাড়ি জমা না 26-27 মাধ্যমিক সালে ওখানে যারা কাজ করে তাদের যে ব্যবহার তার ফাইল জমা নেবে না আপনি শোরুম থেকে আমার যেমন দাদাগিরি করা আছে ইভেন আপনি যে পরিদর্শক আছে উনিও কিন্তু আমার কাগজ থেকে স্বাক্ষর করছে তারপর আমার ফাইল জমা নেবে এটা কতদিন আগে করা এটা হচ্ছে বছর বেড়ে হচ্ছে আপনি আচ্ছা এখন থেকে দেখেন না আমি আপনার দোষ দিয়েছি না দোষ না আমি কথা বলতে কি আমরা সিস্টেমটা পরিবর্তন করে না আমি যেখানে যাই সেখানে কিন্তু আগে একটা গণশুনানি করি যে আবার পরিবেশ পরিস্থিতি কারণ হয়ে ওঠেনি আমি আসলে আগে গণশুনানি একটা আয়োজন করি। আমি আসলে জনগণের কাছ থেকে আমি যে আমার অফিসে কোথায় কোথায় ফাঁক আছে ওই ফাঁকগুলো পূরণ করার চেষ্টা করি। আমার কথা বুঝছেন আমি আগে চেষ্টা করি যে আমার অফিসে কোথায় কোথায় ফাঁক আমি এই ব্যবস্থায় সব কিছু দেখতে পারবো না যেমন আমি এসেই কিন্তু বলছি ওদেরকে বলছি যে সিসি ক্যামেরা লাগাইতে যেহেতু এটি সিসি ক্যামেরা নাই আমি এখন সিসি ক্যামেরা লাগাইতে বলছি যেহেতু গত অর্থ বছর করতে পারেনি আমি অর্থ বছরে আপনি সিসি ক্যামেরা দেখে আমার লাগবে দুইটা পয়েন্ট আচ্ছা এখন যেটা হচ্ছে দুর্নীতি বন্ধের বিষয়টা হচ্ছে জনগণকে সচেতন করতে হবে। আমরা যদি ঘুষ না দিই আপনারা বিষয়টা এরকম হচ্ছে এটা ওই কথাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি একজনের কাছে চাইলাম আরেকজনের কাছে চাইলাম একজন দিল না আরেকজন দিল না যখন 10 জনের কাছে চাইবো তখন 10 জন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কেউ আর হবে না। এখন একটা জিনিস হচ্ছে কি আপনি বলবেন কেন দিব আপনি আমাকে লিখতে দেন অথবা যদি বলেন যে ঠিক আছে আপনাদের পরীক্ষা সিস্টেমটা একটু উন্নত করতে হবে কারণ হচ্ছে যে
মানে উন্নত বলতে কি যে অনেক অনভিজ্ঞ লোক আছে যারা হচ্ছে সাইন, আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম তো হচ্ছে উনি এএসপি ছিল, উনি হচ্ছে পরীক্ষা নিতেছিল আপনার হচ্ছে সাইনগুলো, তো একটা ছেলেকে সাইন ধরতেছে, ও কিন্তু একটা সাইনও বলতে পারেনি, তবুও পরবর্তী দেখতেছি যে ও পাস হয়ে গেছে। তাহলে যেই ছেলে সাইনই বলতে পারে না, ও রোডে যায় অ্যাক্সিডেন্ট করবে, এই দায়ভারটাকে তার থাকবে। আমার ডিসি স্যারের আমি একদিন দেখা করছি স্যারের সাথে আসার পরে, স্যার যেটা বলি সেটা হচ্ছে যে লিখিত এবং ভাইভাতে আপনার হচ্ছে একটু সহজ করে মাটিছি, এটা তো বলা যাবে শুধু না। শেষ একটা কথা। এটা হচ্ছে আমরা যারা আছি বা আমাদের আত্মীয় স্বজন যারা আছি, আমাদের আত্মীয় স্বজন বলে হচ্ছে বন্ধু বান্ধব বা সাইকেলে পরিচিত যে কেউ যারা বিআরটিতে আসুক, আমি তো আরও আগে থেকে নির্দেশনা দিই যে ভাই অনলাইনে নিজে করা যাবে, বিষয়টা খুব সহজ, ইজি, খুব কঠিন না, ভয় করার কিছু না। পরীক্ষা বাসায় দুদিন যদি প্র্যাকটিস করে তো পরীক্ষা তো অ্যাটেন্ড করে পাস করা যায়। আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো তাহলে সকলেই তার নিজের কাজটা করে। তবে আপনাকে যেটুকু লক্ষ্য রাখতে হবে স্যার, আমি বলি, আমি তো আপনি বলে দিচ্ছি যে পরীক্ষা না হয় একটা বোর্ডের মাধ্যমে হ্যাঁ আমি ইচ্ছা করে সব কিছু করতে পারবো না। অনেকেই ভোট নিয়ে সেটা ঠিক আছে। ভোট নিয়ে কিন্তু আমি এটা নিয়ে অনেক সময় করতে পারি, কিন্তু আমি শিখাইতে পারি। যেমন আমি মনে করেন যখন ভাইবা শিখাই, তো ওই রকম মোটর সাইকেলের ক্ষেত্রে পরীক্ষা বলে দিই যে এরকম 5টা বা 6টা স্টিক থাকে। হ্যাঁ, আমাদের সমস্যা হয় এই জায়গাতে এসে, আমি যখন এখানে যাবো এই জায়গাতে দুধ দেয়, এখানে দুধ দিয়ে কতবার করবো, একবার করবো না, কিন্তু যখন কাজ দিয়ে দেবো তখন করবো। এই জিনিস আমি শিখাই দিই, ড্রয়িং করে সবাইকে শিখাই দিই। আমার কাছে এরকম ঘটনা ঘটছে, কোনোভাবে কোনো সুবিধা নিয়ে করে দেওয়া যায় না। তাহলে তো আগে পরীক্ষা দেন, দেওয়ার পরে এসে পড়েন, লিখিত পরীক্ষা দিয়েছে, আশা করতে আমরা পাস করছি। ভাইভাটা দেন, ভাইভাটা দিয়ে আসলে তাহলে পাস করছি। তাহলে ইয়াটা দেন, মার্কটা দেন, মার্ক দিয়ে আসলে আমি পাস করলাম, তাহলে তাহলে কার টাকা দিবেন? আর আমি যুদ্ধেই যাবো না, কিন্তু আমি জয়লাভ করার চিন্তা ভাবনা করবো, তাহলে তো হবে না। আমার তো আগে যাইতে হবে। একটা জিনিস মাথার ভিতরে রাখেন, যে পাস করে তার কিন্তু ফেল করানো যায় না। যে পাস করে তাকে কিন্তু ফেল করানো যায় না, কিন্তু যে ফেল করে তাকে হয়তো পাস করানো যায়। যেমন আমরা সাধারণত বলি মোটর সাইকেলের ক্ষেত্রে আমরা সাধারণত বলি মোটরসাইকেলগুলোকে আমরা দিয়ে দিই, অনেক সময় দিয়ে দিই। কারণ এরা হচ্ছে কি আপনার ওই যে একটা জিনিস আছে 8 পাস 9, দ্বিতীয়ত হচ্ছে এরা দিলেও চালাবে, না দিলেও চালাবে, হয়তো আপনি দেখা যাবে যে আরেক জায়গার জায়গা দিবে, কিন্তু রাজস্ব সরকারের একটা রাজস্ব পাবে, তাদেরকে দিবে। আমরা সবচেয়ে বেশি পড়া করি যেগুলো হালকা জান আছে বা আপনি শোরুম ফাইল আমাকে দিবেন এবং আমার ডাটা এন্ট্রিটা বিআরটির পক্ষ থেকে নির্দেশ আছে যে ফ্রিতে করে দেওয়া। আপনারা মিটিংয়ে বসছিলেন, আমরা এভাবে শুনলাম যে মিটিংয়ে আপনারা বলেন যে আপনারা একজন অতিরিক্ত লোক রাখে ডাটা এন্ট্রি করার জন্য, তার বেতনের জন্য আপনারা হয়তো বা কিছু সুবিধা চাইলেও চাইতে পারেন, কিন্তু আপনাদের মানে বিআরটি থেকে নির্দেশ আছে যে ডাটা এন্ট্রিটা আপনাদের ফ্রিতে করে দিতে হবে। আমরা ফ্রি আপনারা ফ্রি আমরা নির্দিষ্ট আপনাদের এটা শুনে আমি খুব খুশি হব। আসলে সুযোগই আছে, জয়পাহাটে আমার আরও একটা শোরুম আছে, বা পালসার টালসার বলেন, যাই আর বাজার যারা নেয়, আসলে আমরা বিআরটি থেকে ইনফরমেশন পাওয়ার পরে আমরা মানে এটাতে বের হয়েছি যে আসলে কেউ যেন এটা না করে, কারণ এটা বাংলাদেশের লটে নিষিদ্ধ। তো আপনারা এখন মানে তাদের কথা হচ্ছে যে আপনারা নাকি বলছেন, বা হচ্ছে আপনাদের যে সমিতি বা মালিক সমিতি শোরুম মালিক যারা আছেন তারা বলেছেন যে একজনকে আমাদের নিয়োগ দিতে হয়, সে সবসময় ডাটা এন্ট্রি করে, তার একটা বেতনের বাতা আছে। কিন্তু আমার কথা হচ্ছে গাড়ি বিক্রি থেকে তো আমরা আপনারা কিছুটা লভ্যাংশ রাখছেন, আপনারা যে গাড়িটা তো ফুল সেট হয়ে আসেন, সেটাকে তো সেট করে আমাদের উপরে হ্যান্ড ওভার করে। তো আপনারা যেজন ম্যানেজার বসে আছেন এদের তো বেতন, তো এদের মধ্যে তো আপনার মানে গাড়ির লভ্যাংশ থেকে যেরকম এরকম বেতন দেওয়া হয়, ডাটা এন্ট্রিটা ওই লভ্যাংশের বেতনের মধ্যেই ঢোকাবো। আমাদের একজন আলাদা ডিমান্ড করা উচিত। আমি মিটিংয়ে আমি ছিলাম, সেক্টরে আমি ছিলাম। তো বিষয় হচ্ছে কি যে যেটা ডাটা এন্ট্রির কথা বলছেন ঠিক আছে, এটা হচ্ছে প্রতিটা শোরুমে বিআরটি সদর দপ্তর থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে, এটা এর আগে কিন্তু ছিল না। বিআরটির এটা নিজস্ব একটা একান্ত ব্যক্তিগত বিষয় ছিল যে রেজিস্ট্রেশন ফাইল কাস্টমারদের হাতে হাতে দিয়ে দেওয়া, সেটা হবে কি বিআরটি যাচাই বাছাই করে গাড়ি পরিদর্শন করে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া। এখন তারা উন্মুক্ত করছে অনলাইন হওয়ার জন্য, যেরকম শোরুম কাগজপত্র নেয় নিয়ে তাল বাহানা করে বিভিন্নভাবে, হ্যাঁ রেজিস্ট্রেশন হয়েছে ভাই বা হবে অমুক দিন হবে, এই জন্যে তারা কি করছে যে উন্মুক্ত করে দিচ্ছে যে রেজিস্ট্রেশনটা এখন যেন সে হাতে হাতে দেখতে পায়, যে আমার মোবাইলে মেসেজ আসবে আর মোবাইল থেকে যেন চেক করে দেখতে পাই ডাটাটা এই জন্য বিআরটি অ্যাকাউন্ট থেকে বিএসপি অ্যাকাউন্ট থেকে এটা করতে হবে। এখন এটা হলো যেটা করছে সেটা হচ্ছে একটা অতিরিক্ত একটা কাজ,
যেটা হচ্ছে আপনাদের জন্য অতিরিক্ত শোরুমের, এটা অতিরিক্ত একটা কাজ আমাদের। পরে আসতেছি কমিশন এগুলো নিয়ে। তখন হুন্ডা, টিভিএস, আপনার সুজুকি হ্যান্ডেল সবগুলোই আমাদের এরকম নির্দেশনা আছে, না নাই এরকম নাই যে আছে। এটা হচ্ছে কি যে ওটা করতে গেলে একটা লোকের প্রয়োজন আছে, ও কিন্তু অন্য কোনো কাজ করতে পারবে না। ভাই আমি একটু অ্যাড করি, আপনারা পার ডে বলে কয় টাকা বিক্রি করেন তা বলুন? আমাদের গত মাসে 60 থেকে 70 টাকারই হয়। তা বলতে গেলে আমরা গত মাসে 106টা বিক্রি করেছি। হ্যাঁ, এখন ওই 106টা গাড়ি যদি রেজিস্ট্রি করে দিতে হয়, এছাড়াও কিন্তু আদার্স কাস্টমসের কাজ আছে, অফিসের কাজ আছে, কাস্টমার হ্যান্ডেলিং আছে, অনেক কিছুই আছে। গেল আমরা আমাদের তরফ থেকে আমরা কিন্তু ফ্রি করে দিই, এটা আমরা বলেও আসছি। এই আপনার বিআরটি বললো, আদার্স শোরুমগুলো বলছে যে এটা আমাদের ক্ষেত্রে একটা বার্ডেন হয়ে যায় এবং আমাদের ফি নেওয়ার একটা প্রচলিত কোম্পানি থেকে নিয়ম করে দিচ্ছে। সেই সম্পর্কে আমি কোনো ধারণা দিলাম না, হয়তো তার নির্দেশনা একটা সে নিতে পারে, কিন্তু আমাদের এখান থেকে আমরা ফ্রি দিয়ে দিই। কিন্তু অ্যাকচুয়ালি যদি সে নেয় তার ওটা রাইট হবে, কিন্তু যত সামান্য নিতে পারে সে যে ভাই এত নেই, অথবা আমরা এটা কমায় দিলাম, কিন্তু আমরা কম করেছি। আরেকটা বিষয় হলো যে গাড়ি যেগুলো বিক্রি হয়, আমরা মনে করি যে একটা গাড়িটা হয়তো বিক্রি করলে 10 থেকে 15,000 টাকা লাভ আসে, এটা নয়। যার ব্যবসা সেই বলে একটা নির্দিষ্ট ক্রয় এবং মূল্য বিক্রয়, এই যে আমার সামনে একটা খাতা আছে, ক্রয় এবং বিক্রয় খাতা, প্রতিটা মাসে আমাদেরকে এটা হিসাব দিতে হয়, 15 তারিখের মধ্যে কাস্টমসকে হিসাব দিতে হয়। সবগুলি গোল্ডের মধ্যেই আছে। তো তারপরও এখন যে চলমান আন্দোলন চলতেছে, সুন্দর লাগতেছে আমাদেরকে, এত সুন্দর লাগতেছে, রাস্তায় বের হলে মনটা ভরে যাচ্ছে। ছাত্র ভাইরা কত কাজ করতেছে, আমরা তার তুলনায় কিছু করতে পারতেছি না। আমরা শুধু সহানুভূতি, এতে আমাদের এত ভালো লাগতেছে যে কি বলবো, খুবই ভালো লাগে। বিআরটি থেকে যেটুকু আপনার বিরুদ্ধে না, যেটুকু আর কি কমপ্লেন আর কি, যে হচ্ছে আপনারা টাকা নিচ্ছেন বা এইটুকু, কিন্তু হচ্ছে আপনি বললেন যে আপনারা নিচ্ছেন না। এবং আপনি এটাও বললেন যে গাড়িতে আমাদের কোনো লাভ হয় না, বা দেখা যাচ্ছে হয়তো টাকা নেওয়া উচিত, বা পক্ষে বিপক্ষে দুটো আপনি যেহেতু উপস্থাপন করছেন যে খুব বেশি আমি বলিনি যে আপনি নিচ্ছেন, কিন্তু আপনি এটাও বলছেন কিন্তু যে হচ্ছে নেওয়া উচিত, বা হয়তো একটু আপনার জন্য বার্নিং হয়ে যাবে টাকা। আপনার এমন একটা প্রাইস প্রয়োজন, সবাই আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে, আমরা কিন্তু বিষয় পুরোপুরি অবগত না। যদি আপনাদের বিরুদ্ধে একটাই অভিযোগ ছিল যে আপনার টাকাটা নিচ্ছেন, আর কোনো কিন্তু কিছু না। সেই জায়গাতে আপনার প্রয়োজন আবার একটা হচ্ছে মিটিং বা পরামর্শ বা একটা আয়োজন করে দেখেন, যেন জনগণের যেন কমপ্লেন না থাকে, যেমন একটা পরিমাণে টাকা নিয়ে গেলে 2,000 3,000 আপনার খরচ যেটা নেন সমস্যা নেই, কিন্তু ভাই একটা জিনিস যখন পরিবর্তন হয় তখন কিন্তু পরিবর্তনের সাথে আসতে হয়। এক্সকিউজে দেখা যাচ্ছে যে হয়তো একটা টাকা পয়সা নেবেন, এটাও কিন্তু কাম্য না। আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না, কারণ আর কোনো যদি এটা কোঅপারেট আপনারা অলরেডি করে থাকেন, আমাদের আপনাদের সেল বৃদ্ধি পাবে। যদি এটা করতে পারেন, সেল কিন্তু বৃদ্ধি পাবে। যদি বলি আপনারা আরেকটু কথা বলি, সেটা হলো যে আপনারা যে ইয়েটা করছেন, আপনারা যে মানে বিপ্লবটা ঘটাচ্ছেন, আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি আপনার খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে চাই যে কোনো ধরনের যেন টাকাই না একদম টাকা যেটা লিগাল, যেটা ব্যাংক খরচ হবে আমার ডাইরেক্ট প্লেস করতে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে ওইখানে বিআরটি অফিসে আপনাকে যেতে হবে। বিআরটি অফিস কিন্তু বিআরটি অফিসেও আপনি কথা বলতে, এই তথ্যগুলো বিআরটি অফিস থেকে আমরা ফাইল বিআরটিতে জমা। আমরা নিব না, আমরা টাকা নিব না, টাকা রেজিস্ট্রেশন পারপাস আমাদের টাকা নেওয়ার কোনো দরকার নেই। কারণ এটা আপনি এটা আমরাও চাই যে কাস্টমার যেন তাহলে আমার সেলটা বাড়বে। আমি দরকারে যদি এটা শুরু হয় তাহলে আমি মনে করি যে আমার সেল আরো বাড়বে। শুরু হলে পাশাপাশি ভাই একটা কথা বলি, আপনি যেটা বললেন যে বিআরটিও বলতো, আসলে সিস্টেমটাই মানে পুরো সিস্টেম, আমি এককভাবে কাউকে দোষারোপ করতে পারি না, সিস্টেমের মধ্যেই দেখতে হবে আপনাদেরকে, ঘুরতে আছে সরিষার মধ্যে। তো আমরা যাচ্ছি যে সর্বস্তরে যেন আমরা নিজের জায়গা থেকে যদি সৎ হই বা নিজের জায়গা থেকে যদি একটা কঠোর অবস্থান নিই। শুধু কফি খাও না, এটা ভাই আপনারা কফি দাও, প্রত্যেকটা কথা যে পাসপোর্ট অফিস কফি দাও, এটা একটা ওইরকম স্যার, এখন সব কিছু ইমপ্লিমেন্ট করতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ স্বাধীনতা মানে অর্জন করার থেকে রক্ষা করার বড় বিষয়। স্যার আমি একটু আপনার অনুমতি দিলে আমি একটু কথা বলতাম। মানে স্যার মূলত আপনাদের এখানে আসছে পাসপোর্ট বিষয় ছিল, ওই আমার ওই ছোটো ভাই বললো। স্যার এর আগে আমি পাসপোর্ট করতে আসছিলাম, আমার মানে স্যার আপনি যেহেতু সিস্টেমের দায়িত্বে আছেন, আপনার এর হচ্ছে ভালো দিক খারাপ দিক আমাদের থেকে আপনি শতগুণে ভালো করে জানেন।
হয়তো দেখা যাচ্ছে যে সচেতনতার অভাবে হোক বা আপনাদের যে আর যারা আপনার যারা হচ্ছে কলিগ বা যারা আছে এদের অধীনস্থ যারা আছে, আমি বলতেছি না যে আপনি দোষী বা আপনারা দোষী বা আমাদের পাসপোর্ট অফিসেরই মানে সবাই দোষী, অনেক বলতেছি না স্যার। আমি হচ্ছে এর আগে পাসপোর্ট করতে আসছিলাম, আপনি যেটুকু বললেন যে আমি নিজস্বভাবে খুবই মানে সময় নিয়ে বারবার মানে রিভাইজ দিয়ে আমি ওই অ্যাপ্লিকেশনটা করছি। করার পর আপনার অফিসে আসছিলাম যেখানে আপনাদের ওই মানে যেখানে অ্যাপ্লিকেশনটা জমা নেয়, ওনার ওখানে গেলাম। উনি মনে হয় যেমন দেখা যাচ্ছে আমার ওটা মনে হয় 10 থেকে 20 মিনিট ওটা দেখছে, বারবার রিপিট করছে। করার পর উনি বললো যে এখানে হচ্ছে একটা ওই যে দিতে হয়, মানে আপনার ওই যে রিলেটিভের একটা তথ্য দিতে হয়, আমার সঠিক মনে নেই স্যার, আমি একবারই করছি। তখন আমার নাম দিয়েছি, আমার মামা দিয়েছে, আমার নাম দিয়েছি। বলছে এটাকে, আমি বললাম আমি তো আপনি দালাল নয় তো, আমি বললাম না ভাই আমি দালাল না, আমার এটা নিজের মামা। তো আচ্ছা ঠিক আছে, আপনার আইডি কার্ড নিয়ে আসেন, আপনার হচ্ছে কারেন্টের বিল নিয়ে আসেন, যেগুলো আপনাদের রিকোয়ারমেন্টের মধ্যে নেই সেগুলো যাচ্ছিল। ওনার সাথে আমি একটু যুক্তি সহকারে বাক বিতণ্ডা করার পর আমি যে আইডি কার্ড নিয়ে আসছি, উনি হচ্ছে আবার দেখা যাচ্ছে যে অফিসের টাইম শেষ। তো পরের দিন আসলাম, উনি বলতেছে আপনি আসে কালকে হচ্ছে করছেন, মানে ঝামেলা করছেন। আমি বললাম কি জন্য ঝামেলা করছি এই সেই বলার পর হচ্ছে ওনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিবে না। পরে দেখা যাচ্ছে আপনাদের ওখানে যে আপনার মানে সবার শিক্ষা একজন ছিল, উনি পরে বলছে না এই স্টুডেন্ট এটা ছেড়ে দাও। তো স্যার মূলত ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার বিষয়টাতে খুব ঢিলে করে স্যার, এখানে টাকা নাই। আর হচ্ছে আপনাদের আনসার যারা ছিল পুরো মানে পূর্ববর্তীতে, এখনকার কথা আমি কিছু জানি না, ওনারা স্যার ওনাদের মাধ্যমে টাকা নেওয়া হয়। ইভেন হচ্ছে যদি কেউ সংশোধনে যায় বিরাট একটা অ্যামাউন্ট স্যার দাবি করা হয়, 30 থেকে 40 হাজার টাকা স্যার। যেখানে দেখা যাচ্ছে হয়তো সরকারি ফি 2-3 হাজার বা 4-5 হাজার স্যার। এগুলো আপনারা তো সংশোধনের কিন্তু কোনো ফি নাই। তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু ওরা 30-40 হাজার টাকা আমাদের গ্রামের দুজন স্যার আমি নিয়ে আসতে পারবো, অলরেডি দিয়ে করে গেছে স্যার। এই এটা জিনিসটা আমি বলি তোমাকে, এটা হলো চরম বাস্তবতা। গ্রামেই কিন্তু কিছু টাউট তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই সব জায়গাতেই আছে। এবং সেই ক্ষেত্রে দেখবা আমাদেরকে বিক্রি করে তারা এই টাকা নিয়ে যায়। এটা অনেক সময় আপনাদের নাম ভাঙে, আপনি আপনাদের গোপনে এই বিষয়ে আপনাদের সচেতন হতে হবে স্যার। ওদের কঠোর অবস্থা আপনাদের দমন করতে হবে। দেখা যাচ্ছে যে পাসপোর্ট অফিসে ঢুকলে দেখা যাচ্ছে যে সিঁড়িগুলাতে বকগুরের মতো নাকি মানে বাজারের মতো ঝুলে থাকে স্যার। তোমার একটা যাওয়া মাত্র ফাইল হাতায় না, তোমার এটা তো আপনাদের দেখতে হবে তোমার স্যার। একটা তথ্য দেই, একটা লিখিত অভিযোগ পাইনি আর কি এখন পর্যন্ত। এটা আমাদের নাগরিকের দুর্বলতা। আগে তো এরকম একটা লিখিত অভিযোগ আমার টিম, আমি এখানে 8 মাস 10 মাস হয়ে গেল প্রায়, একটা লিখিত অভিযোগ আসে। আসলে স্যার আমরা যে আসলে অভিযোগ কেউ দিতে চায় না। না না ঠিক এটা আছে, হলো বাস্তবতা। আমিও কিন্তু কালচার আছে স্যার। আমিও যখন অন্য অফিসে যাব, ভূমি অফিসে যাব, কোনো বড় অফিসে যাব, আমিও কিন্তু দিতে যাব না, একটা ভয় আতঙ্ক হ্যাঁ, কাজ হ্যাঁ, করে। স্যার। দিলে আমার কাজগুলো আরো আটকে যাবে, আরো ডিলে করবে। এই সমস্যাগুলোর সম্বন্ধে আমরা অবগত। আগের চাইতে অফিস চেঞ্জ হয়েছে, হ্যাঁ স্যার, যাতে এটা অবশ্যই। এটা একটু দেখে- আমরা আরো চেঞ্জের পক্ষে। আগের চাইতে অফিস চেঞ্জ হয়েছে, চেঞ্জের ভিতরেই থাকবে। আরেকটা হলো আমি আমার কর্মচারীদেরকে মোটিভেশন করছি, টাইম টু টাইম মোটিভেশন করি। জনসেবা আগে, সেবা আগে, সেটাই স্যার, এটা আপনাদের কাছে আমার জনসেবা সবার আগে। আমি নিজেকে মনে করি যে চেয়ারে বসে আছি, আমিও তো 2 দিন পরে ওই চেয়ারে বসবো।